এখানটা আমরা পার্ট পার্ট 2 করব, এইভাবে লিখলে সুবিধা। সো আমি এইভাবে লিখলাম, অ্যান্ড এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসি। এগুলো আমরা বাদ দিই। আমরা কি লাস্ট ক্লাসে বুটস্ট্র্যাপ করিনি? আচ্ছা, বুটস্ট্র্যাপ দেইনি। আমরা এখন বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করব, ঠিক আছে? সো বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট এই কারণে করবো যাতে ইন্টারফেসটা সুন্দর হয়। তো এখানে V5, দেন হচ্ছে গেট স্টার্টেড, অ্যান্ড এই লিঙ্কটা কপি করলাম, অ্যান্ড এর ভিতরে পার্ট বানান ভুল করেছি, এটাকে ঠিক করতে হবে। পার্ট, কী ব্যাপার এখনও ঠিক হয়নি কেন? সামহাউ ঠিক হচ্ছে না। আচ্ছা, এটা এর ভিতরে ঠিক হওয়ার কথা, হয়ে গেছে। এটা রিমুভ করি। আমরা এখানে নিউ ফাইল ক্রিয়েট করব, index.html। আজকের ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে শুনবেন। এটা যদি বোঝেন, আজকে যে ক্লাসগুলো যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, এটা যদি বোঝেন তাহলে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বলা যায় 40 থেকে 50% কাভার করে ফেলবেন। মানে লুপ এবং ব্রাঞ্চিং, ইফ এলস কন্ডিশন খুবই ইম্পর্ট্যান্ট টপিক। পুরো পৃথিবীতে যে ওয়েবসাইট ডিজাইন করা হয়, ডায়নামিক ওয়েবসাইট যে বানানো হয়, ডেভেলপমেন্টের কাজ সব এটার উপর বেস করে করা হয়। আমি এখানে এটা দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সিডিএন লিঙ্ক, মানে সার্ভার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, অর্থাৎ সার্ভারে এই লিঙ্কটা বিল্ডিং করা। লোড হলে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে কাজ করবে। এটা আমি বাদ দিই। অ্যান্ড এইখানটায় হচ্ছে বুটস্ট্র্যাপ ও সার্ভার লিঙ্ক, অর্থাৎ সার্ভারে অলরেডি লিঙ্কটা বিল্ডিং করা। আমি একটু ছোট করে, আচ্ছা এটা লিঙ্ক করলাম না, এখন আমি এটাকে সেভ করি, করার পর ওপেন ইন ব্রাউজার, হ্যালো ওয়ার্ল্ড বের হচ্ছে। কথা হচ্ছে যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আমি এখানটায় ডিফ দিয়ে কন্টেনার দেব বোঝার জন্য, দিয়ে দিলাম, তাহলে হয়তো বুঝতে পারবো যে কাজ করছে কিনা। রিলোড, কন্টেনার দেখেন কাজ করে না। ইন্সপেক্টমেন্ট করি, কন্টেইনার, ঠিক আছে, দেখেন সিএসএস পায়নি। ওদের বুটস্ট্র্যাপ যে লিঙ্কটা সেখানে ওদের প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? এবং এই জন্য, কারণ তাদের কিন্তু ভার্সন এখন আপগ্রেড হয়নি, বুঝতে পেরেছেন? এই জন্য প্রবলেমগুলো হয়, এবং আমি লাস্ট কোনো একটা ক্লাসে এই প্রবলেমটা পেয়েছি। বুটস্ট্র্যাপ থেকে শুরু করে মিন.সিএসএস, বুটস্ট্র্যাপ মিন.সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট কোনো কিছুই কাজ করছে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই জন্য সিডিএন লিঙ্ক ইউজ করবেন না, ডাউনলোড করে লিঙ্কটা ইউজ করবেন। যাই হোক, আমাদের আপাতত এগুলোর দরকার নেই, যদি দরকার হয় আমি আবার নিয়ে আসবো। এগুলো বাদ, আমরা র কোডিং করবো, ঠিক আছে? ডাউনলোড করে তো লিঙ্ক করাই যায়, সেটা আমরা করছি না। অ্যান্ড এইখানটায় আমাদের স্ক্রিপ্ট একটা আবার লিখতে হবে, টাইপটা আমরা বাদ দিই। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, ব্রাঞ্চিং জিনিসটা আমরা বোঝার চেষ্টা করবো। লাস্ট ক্লাসে আমরা কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেছি, আমরা কিছু প্রবলেম সলভ করেছি, ক্যালকুলেটর বানিয়েছি, ইফ এলস কন্ডিশন ইউজ করেছি। আজকে আমরা সেইভাবে কিছু করব না, বাট আমরা লুপিংয়ের মাধ্যমে কন্টেন্টগুলোকে কীভাবে রিট্রাইভ করবেন সেটা দেখব। আমরা এখানে প্রথমত ভার দিলাম, মানে ভেরিয়েবল এ দিলাম, কোনো একটা নাম দিতেই পারি, আমি ছোটোখাটো নাম দিচ্ছি। এখানটা আমি বললাম 10। এই যে 10 নাম্বারটা দিলাম, আমি যদি আপনাদের কোশ্চেন করি 10টা আসলে জোড় না বেজোড়, তাহলে আপনার অ্যান্সার কী থাকবে? যদি বলি 10টা জোড় না বেজোড়, অ্যান্সার কী থাকবে একটু বলেন? সেটা হচ্ছে, এখানটায় ভেরিয়েবল যে 10 দিচ্ছি, আমি যদি 10কে 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। তা 0 হলে কী হবে? জোড় সংখ্যা হবে। বেজোড় সংখ্যায় কখনো ভাগশেষ কিছু থাকে? থাকে। 1 থাকে, 3 থাকে, 5 থাকে, ডিপেন্ড করে আপনি কত দিয়ে ভাগ করছেন। আপনি যদি এখানে 4 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ কত হবে? 2 হবে। 4 দুগুণে 8, এরপরে দশমিক আসবে। দশমিক তো আসলে ইকুয়ালিটি কোনো না কোনো সময় তো মেনটেন হতেই পারে, রাইট? তারপরে যদি আমি মানে 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? 4। যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 3। এটাই তো হওয়া উচিত। 9 দিয়ে কি ভাগ যায় 10কে? 9কে 9 দেওয়া যায়, এবং তারপরে কিন্তু 1 থাকে ভাগশেষ, রাইট? কিন্তু জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বের করার জন্য 2 দিয়ে ভাগ করতে হয়। তো 2 দিয়ে 10কে ভাগ করলে 0 হবে, তার মানে কি এটা জোড় সংখ্যা। কিন্তু এই ভাগশেষটা আপনি এমনি করলে তো হবে না,
আপনাকে এটাকে কন্ডিশনালি বের করতে হবে খুব ইজিলি। তো আমরা এখানে ইফ দিব। ইফকে বলা হয় ব্রাঞ্চিং সিস্টেম, এবং এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডায়নামিক ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে ইফ এস কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হয়। সো একই রকম ইফ কন্ডিশন লেখার পদ্ধতিটা একই রকম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডান। এবার এখানে লিখতে হবে কন্ডিশন, আসলে আপনি চেক করবেন যে আসলে হচ্ছেটা কি, এবং এরপরে এখানে বলবেন স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে আপনি যেটা এক্সিকিউট করবেন। আমরা প্রিন্ট করি না, আমরা লিখি না যে অমুক আইডির মধ্যে এটা দেখাও, শো করো, যেমন ডকুমেন্ট গেটার ইন বাই আইডি, তারপর কনসোল লগ, ওগুলো হচ্ছে স্টেটমেন্ট, এক্সিকিউশন আর কি। আর কন্ডিশন হচ্ছে আমি চেক করবো আসলে কন্ডিশনটা কী। সাপোজ আপনি স্কুল যাবেন বা আপনি ভার্সিটি যাবেন, তো ভার্সিটি যাওয়ার আগে বাসা থেকে যখন বের হবেন দেখবেন যে মানে মেঘলা আকাশ, আপনি কনফিউজড আপনি যাবেন কি না। তো আপনি চিন্তা করছেন আমি বাসার বাইরে বের হব তখন যদি একটু রোদ আসে, তারপরেও চিন্তা করলেন যে না রোদ আসুক আর না আসুক আমি বের হব। তো এই যে এখানে কিন্তু একটা কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে, যদি রোদ না আসে তাহলে আমি ছাতা নিয়ে বের হব। তো আপনি ছাতা নিয়ে বের হলেন, এরপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করছেন মনে মনে যে যদি বৃষ্টি হয় ছাতাটা খুলবো নাহলে খুলবো না। তো আপনি এখানে একটা কন্ডিশন দিলেন যে যদি বৃষ্টি হয় ছাতা খুলবো, না হলে ছাতা খুলবো না। এরপরে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে, সেটা কি, খুব বৃষ্টি হলে আপনি ছাতা নিয়ে যাইতে পারবেন। তখন আপনি চিন্তা করতেছেন যে খুব যদি বৃষ্টি হয় তাহলে আমি সিএনজি নেব, না হলে আমি রিক্সা নেব। খুব বৃষ্টি হলে সিএনজি নেবেন, না হলে আপনি রিক্সা নেবেন, মানে অল্প বৃষ্টিতে আপনি রিক্সা যাইতে পারবেন। এই যে কন্ডিশন অ্যাপ্লাই করছেন মনে মনে, বা আপনার রিয়াল যে এক্সপিরিয়েন্স, এটা তো রিয়াল লাইফে যে কাজটা সেটা কিন্তু আমি এখানে দিচ্ছি। তো ইফ কন্ডিশন যদি ট্রু হয়, মানে যেটা মনে মনে ভাবছেন যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিচ্ছি, ওকে ফাইন। যদি বৃষ্টি খুব বেশি হয় তাহলে আপনি এলস করবেন এটা, মানে আপনি কিছু একটা করবেন, তখন স্টেটমেন্টটা একটা হবে, হয় এটা না হলে এটা। ব্যাপারটা এরকম, তুই গেলে যা, না হলে আমি যাব, তুমি যদি যাও আমি যাব না, না হলে আমি যাব। ও যদি যায় তাহলে আপনি যাবেন না, কিন্তু ও যদি না যায় আলটিমেটলি কী হবে, আপনি যাবেন। তখন এখানে কি আর লেখার দরকার আছে কন্ডিশনটা, তুই না গেলে আমি যাব, মানে এটা তো লেখার দরকার নেই। যদি লেখা হয় যে তুই গেলে আমি যাব, তুই গেলে আমি যাব না, কিন্তু তুই যদি না যাস এটা বলার দরকার আছে, সে না গেলে তো আপনিই যাবেন। ব্যাপারটা এরকম। আবার এখানে আরও কন্ডিশন থাকে, যেমন রহিম যদি যায়, রহিম যদি ইয়েস বলে, রহিম যদি এগ্রি থাকে রহিম যাবে। এলস ইফ করিম যদি এগ্রি থাকে করিম যাবে, এখানে হবে স্টেটমেন্ট। তখন করিমের পালাটা আসলো। এরপর এলস, না হলে আমি যাব, আমাকে নিয়ে কোনো চিন্তা নাই, মানে করিম ইয়েস বললে করিম যাবে, রহিম ইয়েস বললে রহিম যাবে, না হলে আমি তো যাবই। বুঝতে পারছেন জিনিসটা? এটা সবই ক্লিয়ার হয়েছেন কী করলাম? সো এইখানটায় আমরা একই জিনিস করব, যেমন আমি ওই জোর বেজোর সংখ্যাটা পরে দেখাচ্ছি। এইখানটা আপনি বললেন এ ডাবল ইকুয়াল 10, এর মানে কি? আমরা ছোটোবেলায় কিন্তু স্কুলে পড়াশোনা করেছিলাম এরকম যে এ সমান সমান বি, বি সমান সমান সি, তাহলে ঘটনাটা কী দাঁড়ায়? এ সমান সমান 10 মানে কি, এর সমান 10 মানে এর মানটা যে আছে সেটা 10-এর সমান কিনা। বোঝাতে পারছি? মানে এর মানটা 10-এর সমান কিনা। যদি আমি 10 দিই একই জিনিস হচ্ছে না? যদি এর মানটা 10-এর সমান সমান হয় তাহলে এক্সিকিউশন কি হবে? তাহলে আমি সেটা বলবো, আমি বলতে পারি কনসোল দিয়েই করি, কনসোল লগ ট্রু বলবো, রাইট, এরকম ট্রু বলবো। ট্রুটা আমি কোটেশনের মধ্যে দিই, তাহলে ইকুয়াল দিয়ে মানে সেমিকোলন দিয়ে আমি এভাবে রাখি। যদি সমান সমান না হয় তাহলে কী হবে, ফলস। প্রথম কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তো ট্রুই বের হবে, এক্সিকিউশনটা পজিটিভ হবে, রাইট, আর না হলে ফলস হবে। এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে আপনি এখানে ট্রু লিখবেন না ফলস লিখবেন, কিন্তু ট্রু হলেই কিন্তু এর ভিতরে ঢুকবে, নাহলে ঢুকবে না। অর্থাৎ কন্ডিশনটা যদি পজিটিভ হয় তখনই কিন্তু এর ভিতরে ঢুকবে। এর ভিতরে আপনি ট্রু দিচ্ছেন না ফলস দিচ্ছেন সেটা আপনার ব্যাপার। এবার আমি এটাকে যদি রিলোড দিই, ইন্সপেক্টমেন্ট করি,
আমরা তো কনসোলিং করছি, তাই দেখেন ট্রু আসছে। আবার এইখানে কিন্তু লেখার পদ্ধতি অনেকগুলো। আপনি সমান সমান দিচ্ছেন, আপনি যদি বলেন নট ইকুয়াল মানে কি সমান সমান নয়, তাহলে আমি এখানে বলবো 9, তাহলে কি ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে, সমান সমান তো না, এটা মানে হচ্ছে নট প্রোগ্রামিংয়ের ভাষায়। তাহলে আমি যদি এবার রান করি তাহলে বলবেন ট্রুই বলবে, কেননা সে সমান সমান নয় সেটাই কিন্তু ট্রু, রাইট? আমি তো বলেইছি এটা সমান সমান নয়, তার মানে কি এটা ট্রু কন্ডিশন। যদি আমি 10 দিতাম, এ সমান সমান নয় 10, আসলে কি সমান সমান নয়? মানে এর মানটা কি 10-এর সমান নয়? 10-এর সমান, কিন্তু কিন্তু এখানে বলছে নট ইকুয়াল, তার মানে কি এটা ফোর্স করা হচ্ছে না, এটা তো ফলস। এই জন্য এইখানটায় কন্ডিশনাল অ্যাপ্লাই হবে না, তখন হবে ফলস। এখানে ফলসটা এক্সিকিউট করবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো এই জায়গাটায় আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা এখানে যে জিনিসটা বের করব সেটা হচ্ছে ওই যে 10-এর মান, এটা ছাড়াও আরেকটা জিনিস করতে পারি। আমি এগুলো একবারে দেখাই দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মনে করেন আমি এরকম দিলাম, আর এখানটায় আমি বলবো 9, বলেন তো এটা ট্রু না ফলস? এটা কিন্তু ট্রু, কারণ কি 10 কিন্তু এখানেই বসবে। ও সরি, এটা ফলস হবে, কারণ এই যে মুখটা যেটা চিকন, যেটা যেই পাশে মুখটা চিকন থাকবে সেটা হবে ছোট, আর যে পাশে মুখটা হা করে থাকবে সেটা হবে বড়। তো আমি যদি এখানে 10 দিই, এর মান কি 10 না? তাহলে কি ট্রু না ফলস? এটা ফলস হবে, তার মানে কি এটা কি প্রিন্ট হবে? নো, প্রিন্ট হবে এটা। তার মানে আমি যদি এটাকে উল্টায় দেই তাহলে কি এটা ট্রু না? তাহলে এটা ট্রু হবে, এটা এক্সিকিউট করবে, সিম্পল। আবার মনে করেন আমি এটা 10 দিলাম, তাহলে কি ট্রু হবে? নো, এটা ফলস হবে, কারণ বলা হচ্ছে যে 10-এর মানটা এর থেকে ছোট হবে, বড় হবে বলা হচ্ছে। আবার যদি এখানটায় ইকুয়াল দিই, অনেক সময় দুটাই হয়, সমান সমানও হতে পারে, বড়ও হতে পারে, আমরা স্কুল কলেজে অনেক পড়ছি গেলাম। তো তাহলে কি হবে? এটা ট্রুও হতে পারে, আবার ট্রু নাও হতে পারে, কিন্তু ট্রু হচ্ছে কারণ ইকুয়ালিটি আছে। যদি আমি এখানে 11 দিই তাহলে কি ট্রু? নো, কারণ 10-এর থেকে কিন্তু 11টা বড়, কিন্তু এখানে বলা হচ্ছে এটাই বড় কন্ডিশনালি। আসলে কি কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে না, আবার বলা হচ্ছে সমান সমান, মানে যে কোনো একটা অ্যাপ্লাই হলেই হবে, হয় সমান সমান হবে না হলে বড় হবে, কিন্তু কোনোটাই হচ্ছে না, তার মানে কি এটা ট্রু না ফলস? সো এই কন্ডিশনটা আমরা দেখলাম। আই হোপ যে সবাই ক্লিয়ার হয়েছেন। আমি যদি আপনাদের বলি এটা প্র্যাকটিস করেন, করতে পারবেন না? এইখান থেকে আমাদের আরেকটা জিনিস আইডিয়া নিতে হবে, সেটা হচ্ছে এই ভেরিয়েবল যে দিলাম, এখানে আমরা এটা করলাম, এটা বাদ। এখানটায় এর মান যে আমরা দিচ্ছি, মনে আছে আমি কিছুক্ষণ আগে ভাগশেষ ভাগফলের কথা বলছিলাম, মানে কিভাবে আপনি জোড় বিজোড় সংখ্যা বের করবেন। এখানটায় আমি ইফ কন্ডিশন অ্যাপ্লাই করলাম, করার পর আচ্ছা এটা ছাড়াও আমি নর্মালি দেখাই। কনসোল লগ ফার্স্ট ব্র্যাকেট এ, মডুলাস মিন্স এটাকে বোঝায়, আমরা যেটাকে পার্সেন্ট বলি প্রোগ্রামিংয়ের ভাষায়, এটাকে বলা হয় মডুলাস, এবং 2 দিয়ে এটাকে মডুলাইজ করব। এটার মানে হচ্ছে তার ভাগশেষটা বের হবে, বুঝতে পারছেন? ভাগশেষ তাহলে কত বের হবে? রিলোড দেন, 0 বের হবে। এবার যদি আমি এখানে বলি 3, তাহলে 1 বের হবে, কারণ ভাগশেষ হবে 1। আবার যদি আমি 4 দিই তাহলে ভাগশেষ হবে 2, এবার যদি রিলোড দিই 2 বের হবে। তার মানে আমার এটার ভাগশেষটাকে এক্সিকিউট করে। এবার আমি এখানে ইফ কন্ডিশন অ্যাপ্লাই করি, এ মডুলাস যদি 2 দেই, অ্যান্ড এখানটা যদি বলি ডাবল ইকুয়াল 0, তার মানে কি ভাগশেষ যদি 0 হয়, এটাই তো বোঝাচ্ছে। এই মানটা কিন্তু র্যান্ডম চেঞ্জ হবে, মানে কোনো ইউজার সে চাইলে কিন্তু 1 2 3 4 5 6 যা ইচ্ছা তাই দিতে পারে, সে চেক করবে আসলে মডুলাসটা ঠিক আছে কিনা, মানে জোড় না বিজোড় সংখ্যা সেটা চেক করতে পারে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো আমি এখানে বলবো কনসোল লগ কী হবে, আমরা এখানে কিছু একটা লিখবো, লাইক হচ্ছে নাম্বার ইজ ইভেন। ইভেন মানে কি জোড়, সেমিকোলনে ক্লোজ। এটাকে আমরা কপি করি, করার পর এইখানটা লিখবো হচ্ছে এলস, সেকেন্ড ব্র্যাকেট বলবো অড, মানে বেজোড়। তাহলে কি হচ্ছে, আমি খুব ইজিলি কন্টেন্টের আউটপুটটা পাবো, নাম্বার ইজ ইভেন। তো আমি ইউজার কি করবে, এখান থেকে চেঞ্জ করবে, তাহলে সে বলবে কন্টেন্ট ইজ অড। বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার?
সেটা হচ্ছে আমি যদি কখনো বলি যে এই যে 10 যে নাম্বারটা আছে এর ভিতরে সিরিয়ালটা যদি বের করি, সিরিয়াল বলতে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলোর জোড় সংখ্যা অথবা বেজোড় সংখ্যা বের করতে। অথবা আমি যদি আপনাদের একটা কোশ্চিন করি 1 থেকে 100 পর্যন্ত যোগ সংখ্যা কত, 1 থেকে 100 পর্যন্ত জোড় মানে কতগুলো হয় যোগ যদি করি, সব 1 2 3 4 সবগুলো যোগ করতেছি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 99 প্লাস 100 পর্যন্ত যদি যোগ করি তাহলে ভাগশেষ কত হয়, সরি যোগফলটা কত হয় যদি আপনাদের বলি, কেউ কি বের করতে পারবেন? তখন ক্যালকুলেটর ইউজ করতে হবে। অনেকের এটা মুখস্থ থাকে, কিন্তু কিন্তু এটার আউটপুটটা প্রোগ্রামিং করেই বের করবেন কীভাবে? এই জায়গাটায় কিন্তু লুপিং করতে হয়, ফর লুপ চালাতে হয়। তবে ফর লুপ চালানোর আগে আমরা সুন্দর একটা কাজ করি। ফর লুপের আগে আমরা এখানে একটা রেজাল্ট পাবলিশ করার একটা অপশন তৈরি করি। যেমন এ এর মান 10, রাইট? এ এর মান 10, আমি উপরের দিকে একটা ইনপুট দেব। লাস্ট ক্লাসে আমরা যেরকম ইনপুটের কাজ করেছিলাম এখানে আমরা সেম কাজটাই করব। আমি এখানে ডিপ দিই, দেওয়ার পর ইনপুট দেবো একটা ইনপুট, দেওয়ার পর এখানে আমি বলবো টেক্সট, প্লেস হোল্ডার দিব, প্লেস হোল্ডার বলবো যে টাইপ ইয়োর নাম্বার, এরকম কিছু একটা দিলাম। এবার আমি এটাকে রান করি, তাহলে আমরা এরকম ইন্টারফেস পাবো। এটাকে সুন্দর করে একটু তো উপরের দিকে স্টাইল করি। স্টাইল করার জন্য আলাদাভাবে কোথাও যেতে হবে না, যেহেতু অল্প কিছু আমরা এটাকে দিলাম। এখানে আমি বলবো পজিশন না করে আমরা এখানে উইথ দিব হচ্ছে 100%। আচ্ছা, এখানে আমরা উইথ ছোট করব, বেশি বড় দেবো না, 400 পিক্সেল দিব। অ্যান্ড হাইটটা দেওয়ার দরকার নেই, বাট উপরে নিচে প্যাডিং, ডানে বামে প্যাডিং দিতে পারেন 40 পিক্সেল। অ্যান্ড এটাকে পজিশন করতে পারি, বাট বডিকে ধরে পজিশন করলে বেটার হয়, আউটপুটটা ভালো আসবে। বডিকে পজিশন বলতেছি, ফ্লেক্স করব। এখানটা আমি বলবো ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স র্যাপ করব, র্যাপ অ্যান্ড অ্যালান আইটেমস, অ্যালান কন্টেন্ট সেন্টার, অ্যালান আইটেমস সেন্টার। এখানে আমরা হাইটটা দিয়ে দেবো 100%। আমি এই জিনিসটা করি, এটা প্রতিটা ক্লাসে আমি দেখাই, কারণ এটার মাধ্যমে অনেক আইডিয়া পাবে। রিলোড দিই, এটা এখানে আসছে, সে কিন্তু এখনও সেন্টারাইজড হয়নি। হাইট এবং উইথ সে অ্যাডজাস্ট করতে পারছে না। রিলোড দিই, তবু কিন্তু আসেনি। ইন্সপায়ারমেন্ট করি, এখানে বডিটাতে আমরা ফ্লেক্স করেছিলাম, বডির উইথ কিন্তু এতটুকু, এবং দেখেন হাইট উইথ কন্টেন্ট বেস হয়েছে, হ্যাঁ পাচ্ছে তো, কিন্তু এখানে হচ্ছে ফ্লেক্সের আইটেমটা। ও আচ্ছা, এখানে আমরা বলি নাই ফ্লেক্স 0 0 অটো বললাম, উইথটাও দিয়েছি, কিন্তু সে অ্যালাইন্ড হয়নি, হয়েছে। তার মানে বডিকে ফ্লেক্স করলে এটা পারফেক্টলি কাজ করছে না। ওহো, আমি এটা ভুল করেছিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে হবে। অ্যালাইন আইটেম সেন্টার কাজ করে না, হাইটটাকে বলতে হবে 100 VH, তাহলে কাজ করবে। সো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই একটু, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এটা দিলাম, দেখতে চমৎকার লাগার জন্য এই কাজগুলো করা। ডিজাইন এবং প্রোগ্রামিং দুটোই সাথে ব্যালেন্স করে চলতে হবে। যে কোনো কাজে আপনাকে যদি কেউ প্রোগ্রামিং করতে বলে, সাথে আপনাকে অবশ্যই ডিজাইনের পার্টটাও হালকাভাবে করবে। সো এটা করলাম। এখন ইনপুটের কাজটা তো দেখছি, আমি এখানে ইনপুটটাকেও ডিজাইন করি। আর এখানে একটা বাটন দেব, রাইট? বাটন দিব, বলবো যে শো রেজাল্ট। আমরা এখানে একটা রেজাল্টের কেউ যদি ইনপুট দেয় নাম্বার, তাহলে সেই রেজাল্টটা পাবে, সেটা আমি করব। তো বাটন দিলাম, এখানটা অবশ্যই আইডি দিব, এখানে অবশ্যই আইডি দিব। আইডিটা বলবো যে ইনপুট, এরকম কিছু একটা নাম দিই, আইডির নাম। আর এখানটা আইডি দিব হচ্ছে শো। তো শো দিব, এটা কিন্তু একটা অন ক্লিক ইভেন্ট থাকবে, যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। তো আইডি দিয়েও করতে পারেন, অন ক্লিক ইভেন্ট দিয়ে করলে বেটার, রাইট? অন ক্লিক ইভেন্ট দিয়ে বলবো শো, আমি এরকম কিছু একটা বলি, শো রেজাল্ট বলতে পারি না, ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা হবে ফাংশন নেম, এবং ক্লিক করলে ফাংশনটা এক্সিকিউট হবে, এটা বাদ। সো এইটা কখন হবে? যখন আমি বাটনে ক্লিক করব, তো এখানে আমি ফাংশন বলতে পারি, অ্যান্ড ফাংশন নেমটা বললাম সেকেন্ড ব্র্যাকেট।
তাহলে এখানে যখন ক্লিক করবে তখন কি করবে, ইনপুটের ভ্যালুটা সে স্টোর করবে এর মধ্যে। আমরা একটু অন্যভাবে দেখব, জিনিসগুলো একটু নতুন করে দেখব। আমরা ইনপুটে কোনো যদি ডাটা দিতে চাই কী করি, বলি যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, দেন ইনপুটটাকে আইডি হিসেবে কল করব, কোটেশন সিঙ্গেল অথবা ডাবল দিয়ে, এবং এইখানটায় ভ্যালু দিব ইকুয়াল দিয়ে সাপোজ 3, আমি এটা দিলাম। এটা কখন বের হবে, যখন আমি শো রেজাল্ট করব তখন ইনপুটে এই 3-র জায়গায়, মানে এখানে টাইপ ইউর নাম্বারের জায়গায় এটা আসবে। তো এবার যদি আমি রিলোড দিই, আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু 3 আসতেছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে ভ্যালুটা নিবে, নেওয়ার পর নিচের দিকে দেখাবে, এটা করব। তো এটা করার জন্য নিচের দিকে আমরা একটা H3 ট্যাগ দিতে পারি, আমরা এখানে চাইলে আইডি দিতে পারি। অ্যাকচুয়ালি শো রেজাল্ট কিন্তু এখানেই হবে, এখানে আমি বলি ডিসপ্লে। তো যখন ডিসপ্লে হবে এটা কিন্তু আইডি, তো আইডিতে ভ্যালু হয় না, আইডিতে হয় ইনার স্টেমেল। এটা মাথায় রাখবেন, দুটো জিনিস মাথায় রাখবেন। একটা ইনপুটে কিন্তু ভ্যালু নেয়, ভ্যালু দেয় এবং নেয়, আর ইনার স্টেমেল হয় হচ্ছে নর্মাল ট্যাগে। তো আমি যখন ক্লিক করবো তখন গেট এলিমেন্ট বাই আইডি ডিসপ্লেতে 3 দেখাবে। তো আমি যে ক্লিক করি দেখাচ্ছে, কিন্তু ইনপুটে যা দিব, লিখবো যা, সেটাই জন্য এর মধ্যে দেখায়। তাহলে এটার সাথে আমাকে ওই ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি আবার লিখতে হবে, রাইট? লিখবো ঠিকই, কিন্তু এটা আইডি কি, ইনপুট, ইনপুটের ভ্যালুটা শুধু নিব। তাহলে এখানে বলবো ভ্যালু সেমিকোলনে ক্লোজ, অ্যান্ড এখানে একটা ভার কল করব, বলবো যে রেজাল্ট। তাহলে আমাদের জন্য সুবিধা কি, রেজাল্টটা আমি পাচ্ছি এই ভেরিয়েবলের মধ্যে। এটা কিন্তু ডিরেক্ট এখানে লেখা যায়, না লিখে এটাকে আমরা এখানে লিখব। তাহলে কি হচ্ছে, যা লিখব তাই যেন ওখানে শো করে। কখন শো করবে, প্রথমে লিখতে হবে তাই না, লিখার পরে ক্লিক করেন তাহলে শো করছে, যা লিখবেন তাই শো করবে। তো এটা হলো, কিন্তু আমরা ডিরেক্ট কিন্তু তাই শো করাবো না, আমরা অ্যাকচুয়ালি কন্ডিশনালি দেখব যে আপনি কি লিখেছেন, সেইটাকে আবার ভাঙবো, দেখব যে আসলে কন্ডিশনটা কি হচ্ছে। আমরা কিন্তু প্রথমত এখানটা নাম্বার ইনপুটের একটা ব্যবস্থা করব, অর্থাৎ আমাদের যে ইনপুট, এই যে রেজাল্টটা যে বের হচ্ছে এটা ছাড়াও এখানটায় বলবো ইফ, বলার পর এই যে রেজাল্টটা যে বের হচ্ছে, নাম্বারটা যে দিব, নাম্বারটা অ্যাকচুয়ালি আমি যদি বলি এরকম যে নাম্বার যদি 80-র বেশি হয়, নাম্বার 80-র বেশি হলো বা 80-র সমান হলো, মানে সমান হতে পারে, রেজাল্টের মানটা 80-র বেশিও হতে পারে, তাহলে এইখানটায় ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডিটা হবে, কিন্তু কোনো কন্টেন্ট হবে, নট রেজাল্ট। কি কন্টেন্ট, আমরা এখানে বলবো যে ইউ গট এ প্লাস, এরকম বলতে পারি না, ইউ হ্যাভ গট এ প্লাস। তাহলে এবার যদি রিলোড দিই, আমি যদি কোনো নাম্বার ইনপুট দিই, তাহলে বলছি ইউ হ্যাভ গট এ প্লাস, রাইট, গ্রেট। তো আমরা চাইলে আরও কন্টেন্ট দিতে পারি, কংগ্রেচুলেশন বা সামথিং এরকম। এলস ইফ ফার্স্ট ব্র্যাকেট, রেজাল্টের এই প্রসেসটা আমি আবার এখানে দেবো, দেওয়ার পর বলবো এখানে 80-র উপরে, আমরা মিডিয়া করে কাজ করি না, এক্স্যাক্টলি সেইভাবে যদি 80-র উপরে পাই তাহলে এটা হবে, কিন্তু 80-র নিচে পেলে সেটা কি কন্ডিশন অ্যাপ্লাই হবে, ফলস হয়ে যাবে, তার মানে ভিতরে কি এক্সিকিউশন হবে, হবে না। তখন আবার এখানে চেক করবে আর একটা ইফ এলস, এখানটা আমি বলবো 60-র উপরে যদি সে পায় তাহলে তার রেজাল্ট ইন্টারফেস, এখানটায় সে পাবে হচ্ছে এ গ্রেড। দেন আমি আবার কন্ডিশন অ্যাপ্লাই করব, এখানটায় বলবো সে যদি 50-র উপরে পায় সে পাবে হচ্ছে বি গ্রেড, অ্যান্ড যদি সে 40-র উপরে পায় সে পাবে হচ্ছে সি গ্রেড। ফাইনালি যদি সে 33-এর উপরে পায় সে পাবে হচ্ছে ডি গ্রেড, অ্যান্ড সে যদি 33-এর নিচে পায়, আমি এইভাবে লিখব তখন যে সে 33-এর নিচে পেল, বুঝতে পারছেন, এইভাবে লিখব, 33-এর সমান এবং উপরে পেলে তো ডি গ্রেড পাবে, আর এখানে 33-এর নিচে পেলে সে পাবে হচ্ছে ইউ গট এফ গ্রেড, দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, সে একদম ফেল করলো, ডান। এবার এই জিনিসটার উপরে এবং নিচে আর একটা জিনিস দিতে হবে, কেউ যদি রিলোড দিয়ে, এবার কেউ যদি নাম্বার আরও অনেকগুলো দেয় সে কিন্তু এ প্লাসে হচ্ছে, আসলে কি এটা মানে ভ্যালিড নাম্বার,
ভ্যালিড নাম্বার না, তাহলে উপরের দিকে আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে গাইস। সেটা হচ্ছে ইফ রেজাল্ট, যদি ভ্যালুটা ইনপুট হচ্ছে, রেজাল্ট অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে ভ্যালুটা, ইনপুটটা, ইনপুটে যদি সে কেউ যদি 100-র উপরে দেয়, আমি কিন্তু সমান দিচ্ছি না, কারণ সমান দেওয়া মানে কি, সে কিন্তু ইনভ্যালিড দেখাবে, মানে এখানে 100 পেলেও কিন্তু সে A+ পাবে, এই জন্য আমি এখানে দিলাম না। যদি সে 100-র উপরে পায়, নট 100-র সমান, তাহলে সে হবে, মানে সে কিন্তু ইনভ্যালিড নাম্বার দিচ্ছে। ইউ ইউ ইন্টার ইনভ্যালিড নাম্বার, এরকম বলতে পারি না, ইনভ্যালিড নাম্বার, এরকম কিছু একটা দিলাম। আর এখানে কিন্তু এটার সাথে আবার এলস হবে, অ্যাড হবে, যেহেতু আমরা উপরের দিকে এটা দিচ্ছি, রাইট? এলস বানানটা ভুল করেছি। ডিজাইনটা আপনারা করবেন অবশ্যই সুন্দর করে, আমি যা একটু হিন্স দেখিয়েছি। এখানটা ইলসেফ গেল, সবার শেষে এলস 33-এর যদি উপরে পায়, এটা যদি এইভাবে না বলে আমরা যদি বলি এরকম, অ্যান্ড আমি যদি বলি 0-র উপরে, 0 কিন্তু কোনো মার্কস হয় না, তারপর আমি দিলাম যে 0-র উপরে যদি পায়, 33-এর উপরে পেলে তো ডি গ্রেড হচ্ছে, কিন্তু 0-র উপরে পেলে F গ্রেড, কিন্তু 0-র নিচে অনেক সময় মাইনাস দিতে পারে না, তখন এইখানটা এলসে এটা দেওয়ার হচ্ছে ইনভ্যালিডের জন্য, আর কিছু না। এখানে ইনভ্যালিড হবে, কারণ মাইনাস কখনো রেজাল্ট হয় হয় কিন্তু আমাদের গ্রেড সিস্টেমে নাই। তো আমরা এটাকে আবার এখানে দেবো, বুঝতে পেরেছি? তাহলে সে ইনভ্যালিড নাম্বার বসাচ্ছে, সেটা আমি বলে দেবো এলসে। তাহলে এটা কিন্তু আর দরকার হচ্ছে না, ওই জিনিসটা কিন্তু ঘুরে ফিরে আমরা বারবার দিচ্ছি। তবে এই যে বারবার লিখেছি না, এটাকে আরও সুন্দরভাবে লিখতে পারেন, সেটা আমি বুঝা দিচ্ছি কীভাবে লিখবেন। যেমন আমরা এখানে রেজাল্ট দিয়েছি, ওকে ফাইন, ইনপুট দিয়েছি, এইখানটায় আমরা ডকুমেন্ট গেট এন বাই আইডি ডিসপ্লে পর্যন্ত এটাকে আমরা কাট করি। কাট করার পর আমি এখানটা একটা ভার দিই এবং বলি ডিসপ্লে আমার সুবিধার্থে, তাহলে বারবার একই কন্টেন্ট লিখতে হবে না, ডান। অ্যান্ড এই ডিসপ্লেটা প্রত্যেকটা জায়গায় আমি এখানটা অ্যাড করে দিব। জিনিসটা দেখতে একটু জগা খিচুড়ি মনে হচ্ছে, কিন্তু নট এ বিগ ডিল, সিম্পল। আমি একটু স্পেস দিয়ে দিলাম, এখানটা আমি এটাকে অ্যাড করি, স্পেসটা দিলে দেখতে সুন্দর লাগবে। কিন্তু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার আই গেস, কারণ আমি এ পর্যন্ত এমন দেখি নাই ক্লাস করতে যেয়ে বোঝে নাই, এই লজিক্যাল জিনিসগুলো বোঝে ভালো। এটা আপনারা সবাই বুঝবেন, কারণ আপনারা ব্রেন স্টর্মিং যারা যত বেশি করে, মুখস্থ যে যত কম করে, সে তত এটা ইজিলি বুঝবে। আমি ডিসপ্লেটার জায়গায় আমি এটা দিয়ে দিলাম, ডান। সেটা করলাম। এখন এই যে ইউ হ্যাভ গট, এটাও কিন্তু আমরা চাইলে আলাদা একটা ভেরিয়েবলে রাখতে পারি, পারি না? সো যাই হোক, ওটা আমরা করছি না, আমরা যাই এটাকে হালকা করে ফেললাম। এই হচ্ছে আপনাদের টাস্ক, এখন আপনারা করবেন, আপনাদের হাতে 10 মিনিটস, সবাই নিজের মতো করে করবেন, আমি যা দিচ্ছি তাই করতে হবে এমনটা না, প্রত্যেকটা জিনিস নিজের মতো করে সুন্দরভাবে সাজাতে এবং নিজের ডিজাইনটা করেন। এটা করার পর আমাকে দেখান। থ্যাংক ইউ।
এটার পর এখন যে কাজটা দিব বা যেটা করতে বলবো সেটা হচ্ছে আমি এটা ডিলিট করে দিই, এটা লাগবে না আর। এগুলো লাগবে না, বাট কমেন্ট করে রাখি। আর এখানটা এগুলো থাক। নিচের দিকে আমি আপনাদের একটা সলিউশন চাইবো, সেটা হচ্ছে এ ইকুয়াল 5 ভার বি ইকুয়াল 6। যারা যারা দেখছেন একটু মনোযোগ সহকারে শুনেন। এ ইকুয়াল 5 5, বি ইকুয়াল 6। আমি চাচ্ছি বি ইকুয়াল 5 হোক, এ ইকুয়াল 6 হোক, এই ভ্যালুটাই। তাহলে কি করলে এ এর মানটা বিতে যাবে, বি এর মানটা এতে যাবে? সলিউশন বের করেন। ডান, এটাই করা হচ্ছে। সো সবার ক্লিয়ার হলে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করতে পারি। ইফ এলসের আমরা কন্ডিশনগুলো নিয়ে প্র্যাকটিস করেছি, একটা ভালো ধারণা হলো। আমরা এখানে ছোট্ট একটা প্রবলেম সলভও করলাম। এগুলোই হচ্ছে প্রবলেমস, এগুলো বলা হয় প্রবলেমস। সো এখন আমরা ফর লুপের কাজ করব। সবাই রেডি? একটু ভালোভাবে খেয়াল করবেন। আমরা তখন কথা বলেছিলাম যে ভেরিয়েবল এ দিলাম, আমি 20 বা 10 দিলাম। বলা হয়েছিল যে যদি আমি 10 বা এ এর মানটা জোর না বেজোড় এটা বের করছি, কিন্তু আমি যদি এরকম চাই যে এর মান যে 10 আছে, তাহলে সিকোয়েন্সিয়ালি মানে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত নাম্বারগুলোকে শো করো। যদি আমি 11 দিই 11 পর্যন্ত শো করো, যদি আমি 100 দিই তাহলে 100 পর্যন্ত শো করাও। আবার যদি বলি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো নাম্বারকে যোগ করো। আবার যদি বলি 1 থেকে 10 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা সেগুলোকে দেখাও, বিজোড় সংখ্যাগুলো না দেখাও। আবার যদি বিজোড় সংখ্যাগুলো দেখাও, জোড় সংখ্যাগুলো না দেখাও। এই জিনিসগুলো করবেন কিভাবে? এখানে লুপিং করতে হবে, অর্থাৎ লুপিং হবে, ঘুরতে থাকবে, চক্রাকারে ঘুরতে থাকবে এবং ডাটাগুলোকে রিট্রাইভ করবে একটা একটা করে। এটা করার প্রসেসটা কি? আমাদের ফর লুপটা ইউজ করতে হবে। আমি ইন্টার ক্লিক করলে কিন্তু স্ট্রাকচারটা পেয়ে যাবেন, কিন্তু কিছুই বুঝবেন না। আমাকে এটা বোঝাতে হবে। আমি এখানে ফর দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এখানটায় তিনটা ভ্যালু বসবে, তিনটা বলা যায় যে প্যারামিটার বলা যায়। তো আমার এইখানটায় প্রথমত ইনিশিয়ালাইজ করতে হয়। এর আগে একটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে সাপোজ আমি ভার আই দিলাম এবং এর মানটা 1 দিলাম। যদি আমি এক যোগ করতে চাই ভেরিয়েবল এ আইতে এবং এক যোগ করে আবার আইতেই রাখতে চাই, তাহলে কি লিখব? আই ইকুয়াল, যদি আমি 2 দেই বা 3 দিলাম, তাহলে কি হচ্ছে? আই এর আগের মানটার উপরে ওভাররাইড করবে না 3টা? করলো। কিন্তু আমি যদি এরকম করি আগের মানটা প্লাস 1, তার মানে কি বোঝাচ্ছে? আগের যে 1 আছে ওর সাথে আবার 1 যোগ হলো। এখানে কেন এইভাবে লিখছি? কারণ এইখানে যে নাম্বারটা আছে এটা কিন্তু আপনি আমি জানি না আসলে কী লেখা আছে। যদি এরকম হয় তখন ওই মানটার সাথে জন্য 1 যোগ হয়, তাহলে কি হচ্ছে? 1 ইনক্রিমেন্ট হলো, রাইট? এই যে লেখাটা লিখলাম, এটা লেখা যে কথা, আই প্লাস প্লাস লেখাটা একই কথা। কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এইখানে যদি লিখি নাম্বারটা আপনি 3 4 5 6 আপনার ইচ্ছে মতো দিতে পারেন, কিন্তু আই প্লাস প্লাস মানে হচ্ছে অনলি আই এর সাথে, অর্থাৎ যে মানটা আছে সেটার সাথে 1ই যোগ হবে, বাড়তি কোনো নাম্বার যোগ হবে না। অর্থাৎ এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, অর্থাৎ প্লাস 1 1 করে ইনক্রিমেন্ট হবে। এক্স্যাক্টলি সেম ওয়েতে মাইনাস মাইনাস, তার মানে কি এক এক করে বিয়োগ হবে। আই হোপ যে সবাই এটা বুঝতে পেরেছেন, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো যদি আমি এটাকে আমরা বাদ দিই, এইখানটায় যদি অ্যাড করলাম, অ্যান্ড ওই যে আইটা সেটা আমরা এখানে দেব। এর মানে হচ্ছে আমি আই এর মানটা ইনিশিয়ালাইজ করলাম, বুঝতে পারছেন? আই এর মানটা এখানে ইনিশিয়ালাইজ করলাম, এটাকে বলা হয় ইনিট মানে ইনিশিয়ালাইজ। এখানে বলা হয় ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। দেন ভিতরে আমরা কন্ডিশন দেব, কন্ডিশন, বুঝতে পেরেছি? এই প্রসেস। কন্ডিশন আমরা ইফ এলসে দিয়েছিলাম না, এক্স্যাক্টলি তাই।
এইখানটা ইনিট করবো হচ্ছে আই, মানে ওই মানটা বসাবো, যেটা ফিক্স থাকবে, কিন্তু ওই মানটাই আবার এখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। আমরা ইনক্রিমেন্ট দিয়ে করি এবং বেশিরভাগ প্রোগ্রামিংগুলো ইনক্রিমেন্ট দিয়েই আউটপুটটা জেনারেট হয়। এবং এইখানটায় আমরা এই ইনক্রিমেন্টের সাথে আবার এ এর মানটা যোগ বিয়োগ করব, মানে কন্ডিশনালি দেখব। যেমন এ অথবা আইটা আগে দিতে পারেন, আপনারা যেটাই করেন কোনো সমস্যা নেই, ট্রু হলেই হলো। এইখানটায় আমি এইভাবে দিচ্ছি এ এর মান। এখন আপনি চিন্তা করেন আই এর মানটা হচ্ছে 1, এ এর মান কত 10, তার মানে কন্ডিশনালি এটা ট্রু না ফলস? ট্রু। তাহলে আউটপুট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এক্সিকিউট হবে। আপনি কি চান? যেমন আমি চাই হচ্ছে কনসোল ডট লগ, আমি কনসোল বানান ভুল, এইখানটায় আই এর মানটা বের করতে চাই। যদি আপনি 10 এর মান বের করেন এ, তাহলে এইখানটায় একটা জিনিস দেখতে পাবেন। ঘটনাটা কি ঘটে আমি একটু বুঝাই দিই। আই এর মান হচ্ছে 1, এখানটায় প্রথমত চেক করবে আইটা ইনিশিয়ালাইজ একবার হবে, হবার পর এখানে আসবে। আসার পর মানে প্রোগ্রামিংটা করে কিভাবে সে, এখানে আসার পরে আই এর মানটা এ, সে কন্ট্রোল চেক করে যে আই এর মানটা আসলে ছোটো কি না এর থেকে। যদি ছোটো হয় তাহলে ট্রু হলো, ট্রু হওয়ার সাথে সাথে কনসোল লগে এ এর মানটা প্রিন্ট হবে, মানে কি 10 প্রিন্ট হয়ে গেল। এরপর প্রিন্ট হওয়ার পর এখানে কিন্তু কন্ডিশন একবার ট্রু হলো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সে লুপিং হতে থাকবে, কারণ যতক্ষণ না পর্যন্ত ফলস না হয় ততক্ষণ পর্যন্ত লুপিং হতে থাকবে। কিন্তু ফলস কন্ডিশন চেক করবে কীভাবে, যে ফলস যে হবে একটা সময় চেক করবে কীভাবে? এই জায়গাটায় প্রিন্ট হওয়ার পর এখানটায় আসবে। তার মানে আই এর 1 মানের সাথে আবার 1 যোগ হবে, হওয়ার পর সেই 1 মানে কি 1 1 2 হলো না, তখন এখানে 2 বসবে আর এখানে 10 বসবে। তখন কন্ডিশনালি কি হচ্ছে, ঠিক আছে না, ট্রু না? তখন আবার এর মানটা 10 প্রিন্ট হবে, আবার এখানে যাবে, যাওয়ার পর 2 এর সাথে আবার 1 যোগ হবে, 3 3 হলো। এই পর্যায়ে এটা 3 হবে, তারপর আবার কন্ডিশন চেক করবে। এভাবে 9 হওয়া পর্যন্ত, যখন 9 হবে তখন সে কন্ডিশন দেখবে ট্রু, তার মানে কি 10টাকে আবার প্রিন্ট করবে। এরপর আবার যখন যাবে তখন 10 হবে, 10 আর 10 আসলে কি ট্রু হচ্ছে? ফলস হচ্ছে। যদি এখানে ইকুয়াল দিতাম তাহলে ট্রু হতো, বাট এটা দেইনি। তাহলে যখন ফলস হবে তখন এই লুপের এটা প্রিন্ট আর হবে না, তখন লুপ থেকে বের হয়ে যাবে। আমরা যখন ফ্যানের সুইচে ক্লিক করি ফ্যানটা ঘুরতে থাকে, যখন সুইচ অফ করি তখন সে কমান্ড পায় এবং তখনই সে লুপিংটা বন্ধ হয়ে যায়। ব্যাপারটা এরকম। সো এই জিনিসটা কিন্তু হচ্ছে এখানে। আমি কোনো একটা ব্যক্তিকে পানিশমেন্ট দেবো, আমি বলতেছি যে তুমি এই জায়গাটা ঘুরতে থাকবে, তুমি 10বার রাউন্ড দিবা। আমি কিন্তু তাকে বলে দিচ্ছি 10বার রাউন্ড দিতে হবে। সে একবার রাউন্ড দিয়ে সে কিন্তু গুনতেছে, আপনি গুনতেছেন না। সে একবার রাউন্ড দিয়ে গুনলো 1, এরপর 2, 3, যতক্ষণ পর্যন্ত 10 না হয়। তার মানে কি 10 হওয়া মাত্র সে ঘোরা বন্ধ করে দেবে, রাইট? এই যে রিয়েল লাইফের সাথে যে এক্সাম্পলটা সেটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। সব এটা বুঝতে পেরেছি? ওকে, আমি একটু অ্যানাদার ওয়েতে বুঝাই দিই। আমি এটাকে কপি করলাম, পেইন্ট টুলে যাই, এটা মনে করেন কোডিংয়ের একটা পার্ট। আমি এইখানটায় কোডটা বসা দিই, এরকম কিছু একটা বসা দিলাম। একটু স্পেস দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। ওকে, আমি এটা দিলাম, হ্যাঁ। এবার দেখেন এই যে দুটো ভেরিয়েবল দিচ্ছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো ইনিশিয়ালাইজ ওই আইডের মানটা কিন্তু ফিক্সড, রাইট? এর মানটাও ফিক্সড। এখন এইখানটা কিন্তু আই হবে আর এখানটা হবে এ, তাই কি না? তো নর্মালি ইনিশিয়ালাইজ হবে, প্রথম দিকে যেটা করে সে ইনিশিয়ালাইজ হচ্ছে, তারপর এখানে এই কোডটা তো আপনি বসা দেবেন, তারপর না ব্রাউজারে রান করলেন, রান করা মাত্র সে কী করবে, ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করবে, চেক করবে। করার পর আই এর মানটা এখানে বসাবে, কত 1, অ্যান্ড 10 মানটা বসাবে। সে কী করবে, এখানে যাবে, যাওয়ার পর সে চেক করে দেখবে কন্ডিশনটা ঠিক আছে কিনা, তারপর প্রিন্ট করবে হচ্ছে এটা, এখানে যা দিবেন তাই প্রিন্ট করবে। আবার ভিতরে ইফ এলস লিখতে পারেন ইচ্ছে। তারপর আবার এখানে যাবে, ওই আই এর মানটা আবার ইনক্রিমেন্ট হবে, তার মানে কি 1-এর সাথে +1 হবে, 2 হলো। তখন আবার এখানে কন্ডিশন চেক করবে। আমরা ইফে যেরকম কন্ডিশন দেখি এক্স্যাক্টলি তাই তো, নতুন কিছু না। তো আই এর মানটা এখানে 2 হবে এবং কন্ডিশনালি সে কী হয়, ট্রু হয় না, 2 আর 10 <, তখন আবার
প্রিন্ট হবে। প্রিন্ট কয়বার হবে? কনসোল লক মানে কি? প্রিন্ট হচ্ছে, জিনিসটা এক্সিকিউট করছে। যতবার লুপিং হবে ততবার প্রিন্ট হতেই থাকবে। আবার এখানে যাবে, এইভাবে সে ইনক্রিমেন্ট হতেই থাকবে, একটা সময় 10 হবে। 10 হওয়ার মাত্র সে দেখবে এটা ফলস হচ্ছে কন্ডিশন, তখন আর এটা প্রিন্ট না হয়ে লুপ থেকে বের হয়ে যাবে। সো সিম্পল, কঠিন কিছু না। আর দেখে দেখে বোঝা যায় না, করতে হয়, করলে প্র্যাকটিসটা আরও হয়, তখন আপনার রিয়ালাইজেশন আসবে। সো ইনিশিয়ালি আমরা এটা করলাম, ওকে ফাইন। এখন আমরা এখানে দিব হচ্ছে আই, আর এখানে দিতে হবে এ। এই যে ইনিশিয়ালাইজ করলাম না বাইরে, এটা বাইরে না করে আপনি চাইলে ভিতরেও করতে পারেন। অর্থাৎ আমি যদি এটাকে এখানে না দিয়ে এর ভিতরে দিই তবু হবে। মজার বিষয় হচ্ছে এখানে ভার দিতে হয় না। যদি আপনি ভার নাও দেন তবু সে অটোমেটিক্যালি ভেরিয়েবলটা নিয়ে নেবে। ফরের ভিতরে সে বুঝে যায় এটা আই এর মানটা এ দেওয়া হচ্ছে একটা ভেরিয়েবল কল করে। আই অ্যাকচুয়ালি না দিয়ে যদি আপনি এক্স ওয়াই জেড দেন তবু হবে, কিন্তু ভিতরে দিলে ভার দিতে হয় না, না দিলেও চলে, দিলে কোনো সমস্যা নেই, না দিলে বেটার। সো এই হচ্ছে আউটপুট। এখন আমি কনসোল লগে আউটপুট যে দেখি কতবার আসবে আউটপুট একটু বলেন তো, কতবার প্রিন্ট হবে? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত 9 বার। তাহলে আমরা যদি রিলোড দিই, ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখবেন কনসোলে আমরা 10 দেখতে পাচ্ছি 9 বার, মানে একই নাম্বার, তো এই জন্য একবারে হয়ে গেছে। যদি আমি এখানে আই প্রিন্ট করি, আইটা বারবার চেঞ্জ হচ্ছে না, ইনক্রিমেন্ট হয়ে হয়ে, এই জন্য সে 0 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সে নিয়ে নেবে আই এর মানটা। তার মানে কি আইটাকে প্রিন্ট করাটা বেটার। তাহলে আমরা সলিউশন পাচ্ছি। যদি 10 না হয়ে যদি 100 হতো, তাহলে আমার এখানে বলা উচিত ছিল 99 পর্যন্ত হচ্ছে। এখন আমি যদি বলি প্রত্যেকটাই যোগ হবে, যোগ হয়ে আমাকে রেজাল্ট দেখাবে, তাহলে কী হবে? আমার সুবিধা হবে না আরও? আমি যদি বলি 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, তাহলে কী করবেন? পারবেন না এবার করতে? কীভাবে করবেন সেটা আমি দেখাই এখানটায়। তখন এখানে আবার ইকুয়াল দিতে হবে যাতে 100 পর্যন্ত কাউন্ট করে, 100 পর্যন্ত যেন ট্রু হয়, তাই দেখবেন 100 পর্যন্ত যাবে। গেল। সো আমি আপাতত 10 পর্যন্ত করি, একটু বোঝার চেষ্টা করবেন। এইখানটায় কনসোল লক না করে আমি যদি কোনো একটা ট্যাগে দিতে চাই, মনে করেন আমি এটাকে বাদ দিই, লাগবে না, এটা থাক, এটা এক্সিকিউট করুক, কিন্তু কোনো কাজে আসবে না, শুধুমাত্র এটা কাজে আসবে, নিচে H1টা। তো এইখানে H3 দিয়ে দিয়েছি, H3 না, এটা আমরা H1 করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ডিসপ্লের এইটাকে কল করি ভিতরে, কনসোল লক না করে। তো আমরা বলবো ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি অ্যান্ড ডিসপ্লে। এখানটা বলবো ইনার HTML ইকুয়াল কী দিব? আই এর মানটা দিব, রাইট? আই তো ভেরিয়েবল, সো আমার এইভাবে দিলে সমস্যা নেই। এবার আমি যদি রিলোড দিই, দেখবেন আই এর মানটা এখানে 10 আসছে, কনসোল কিন্তু আর দিচ্ছে না। আই এর মানটা কেন 10 আসছে, এটা কারণ কি? আই এর মানটা 10 আসবে কেন? কারণ হচ্ছে আমি একই জায়গায় বারবার প্রিন্ট করছি না ডিসপ্লের ভিতরে, এই জন্য সর্বশেষটা রিপ্লেস হয়। বুঝতে পেরেছি? মানে যোগ হয় না, রিপ্লেস হয় লুপিং হয়ে হয়ে। এইখানটা যদি একটা প্লাস চিহ্ন দিই, তাহলে কি আগেরটার সাথে এটা যোগ হয়ে যাবে না, যেমনটা ক্যালকুলেটারে করেছি? এবার যদি রিলোড দেন, তাহলে দেখেন সবগুলো চলে আসলো, কিন্তু যোগ হলো না। আমরা ক্যালকুলেটারে কি যোগ করেছিলাম এভাবে প্লাস করে করে, নাকি ইভাল করে করেছিলাম? ইভাল করে করেছিলাম, রাইট? সবাইকে এটা বুঝতে পারছেন? দেন এই জায়গাটায় কিন্তু আমি যোগ করতে চাই, এটা এইভাবে দিলে যোগ হবে না গাইস। যোগ করার জন্য ও কিন্তু বারবার প্রিন্ট হচ্ছে, তাই না, একটা একটা করে, এই জন্য কিন্তু যোগ হবে না। যোগ হবে তখন আপনি যখন একবারে প্রিন্ট করবেন, যেমন আমরা বাটনে ক্লিক করার পর ইভাল করে একবারে প্রিন্ট করেছিলাম, তাই না, ক্যালকুলেট করে ক্যালকুলেটারে। ওই জিনিসটা করতে গেলে আমাকে অন্য স্টেপে যেতে হবে। ভেরিয়েবলে কল করলাম, ভার কল করলাম, করার পর এখানে আমরা বলতে পারি বি, সাপোজ বি দিলাম, এবং এইখানটায় আমরা বলি নাল। নাল নামে একটা ডাটা টাইপ আছে। নাল বলতে বি এর মানটা ফাঁকা থাকবে, কিচ্ছু থাকবে না। নাল বলতে এমটি, নাল থাকলো এবং বি এর মানটা নাল হলো। এবার এই যে বি এর মানটা ইকুয়াল দিয়ে আমরা বি এর সাথে প্লাস করে করে আই এর মানটা যোগ করব। আমরা কি করব? বি এর মধ্যে বি প্লাস আই দেবো। আই কিন্তু বারবার লুপিং হচ্ছে এবং বি এর মধ্যে আগের বিটা, মানে আগের ডাটার সাথে আইটা অ্যাড হচ্ছে, এবং এই বিটা এখানে প্রিন্ট হবে। বুঝতে পারছেন? এখানে তো আমি স্টোর করছি বি এর মধ্যে, কিন্তু এইখানটায় বিটা প্রিন্ট হবে। এবার দেখেন কি হচ্ছে, রিলোড দেন, 55 হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আমার এটাকে যদি আমি বাইরেও দিই তাতেও সমস্যা নাই।
বাইরে দেওয়াটা উত্তম। যদি আমি বাইরে দেই, বিটাকে আমরা বাইরে কল করেছিলাম না, এবং এইখানটায় বি এর মধ্যে আগের বি এর যদি ভ্যালু থাকে সেটার সাথে আরেকটা যোগ হবে। মনে করেন প্রথমে 1 যোগ হলো, তার মানে কি বিতে 1 যোগ হলো, এরপর যখন লুপিং হয়ে 2 যোগ হবে তখন আগের 1-এর সাথে 2 যোগ হলো। এইভাবে সে যোগ করে করে বি এর মানটা শেষ পর্যন্ত অর্থাৎ 100 বা 100 পর্যন্ত এটা নিয়ে নেবে। নিলাম, তাহলে অটোমেটিক্যালি সে লুপিং হবে, লুপিং হয়ে আমার 5050 বললো। কোনো মানুষ যদি আপনাকে বলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে বলতো কত, আপনি খুব সহজে বলে দিতে পারবেন। জাস্ট আপনাকে এই কোডটা করতে হবে। সবাই ক্লিয়ার? সবাই দেখেন আমরা এখানে এই টপিকটা নিয়ে কথা বলেছিলাম এবং আমরা একটা প্রবলেম সলভ করেছি, সেটা হচ্ছে লুপিং করে যোগ করা, অর্থাৎ আমি যে যোগ করলাম সেটা। আচ্ছা, উপরে যে পোর্শনটুকু আছে এটাকে আমরা কমেন্ট করি, দরকার নেই আমাদের, আপাতত দরকার নেই, ঠিক আছে, আমি এইভাবে রাখলাম। তার মানে 5050 এটা কেন আসলো? কারণ আমি 100-র নাম্বারগুলো কাউন্ট করছি। তো এটা যে কাউন্ট করলাম, এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে সব কিছু ঠিক থাকবে। আচ্ছা, প্রান্ত একটা কোশ্চেন করেছিল, সেটা হচ্ছে এখানটায় এটা কিভাবে করলাম, রাইট? এখানে যদি আমি এরকম করি, আমি এটা তুলে ফেলি, তুলে না ফেললেও আমি বুঝতে পারবে, সমস্যা নাই। আমরা ভেরিয়েবলটা বাইরে কল করলাম, নাল দিয়েছি, একটা ভেরিয়েবল কল করলাম বাইরে, নাল। নাল দেওয়া মানে হচ্ছে আপনি স্ট্রিং বা যে কোনো ডাটা টাইপ হতে পারে। নাল বলতে ভেরিয়েবল কল করেছে কিন্তু ফাঁকা, যেমন আমি এরকম রাখলাম, মানে কি ভেরিয়েবলটা কল করা হয়েছে কিন্তু কোনো ডাটা নাই, এটাকে এইভাবে কল করা হয়। সো বি এর মধ্যে আমি যদি এইভাবে দেই, তাহলে কী হচ্ছে, আই এর মানটা বিতে অ্যাসাইন হলো না, অর্থাৎ আই এর মানটা কি, আই এর মান 1 2 3 4 করে এভাবে বাড়বে 100 পর্যন্ত, আমি 10 পর্যন্ত রাখি, সেটা কী হবে, বি এর মধ্যে স্টোর হতে থাকবে, কিন্তু আগের যে ভ্যালুটা সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে যদি না আমি প্লাস চিহ্ন দিই। আমরা লাস্ট ক্লাসেও এরকম কাজ করেছিলাম না, বি প্লাস দেওয়া মানে কি আগের ভ্যালুর সাথে অ্যাড হয়ে যাওয়া, ক্যালকুলেটরে করেছিলাম। এটা না করেও আপনি যদি বলেন বি প্লাস তবু হবে, অর্থাৎ বিটা হচ্ছে আগের ভ্যালু, আগের ভ্যালু হচ্ছে নাল, তার সাথে একটা যোগ হলো ইনিশিয়ালি প্রথমবার, যোগ হয়ে কী হলো, বিতেই আবার অ্যাসাইন হলো, তার মানে কি আগে এখন কিন্তু 1 হচ্ছে এখানে। আবার যখন লুপিং হবে তখন কি 2 হয়ে লুপিং হবে না, তখন এখানে 2টা অ্যাড হবে আর এখানে আগের যে 1টা সেটা অ্যাড হবে, তাহলে কী হচ্ছে 3 হচ্ছে, তখন এইখানটায় 3 হবে, তার মানে কি এখানে 3 হয়ে যাবে। এরপর যখন লুপিং হবে তখন কি 3 হবে এখানে, এবং 3 যদি এখানে তো 3 আছে, তখন কি হবে, এখানে 3 হবে না, মানে আগের তো 3, ওইটা আবার এখানে অ্যাড হয়ে গেল, মানে এইভাবে সে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এবং এভাবেই সে ডাটাগুলোকে স্টোর করতে থাকবে। অ্যান্ড ফাইনালি কী করবে, ওইটাকে একদম লুপিং থেকে যখন বের হয়ে যাবে একবারে, তারপরে কিন্তু সে প্রিন্ট করবে, মাঝখানে প্রিন্ট হচ্ছে না, প্রিন্ট করছে সবার শেষে। কিন্তু এইখানটা এই ভেরিয়েবলটা একটা জোস একটা কাজ করছে, সেটা কি জানেন, ভেরিয়েবল দুই রকমের হয়। যেমন আমি যদি এখানে ভারটা ভিতরে দিতাম, এইভাবে যদি ভিতরে দিতাম, তাহলে কিন্তু ডাটাটা পেতেন কি না এটা নিয়ে একটু দ্বিধা থাকতে পারে। যেমন ভেরিয়েবলটা আমি বি ভিতরে দিলাম, নাল দিলাম, এবং বি এর ভ্যালুগুলো নিচ্ছি, এবং বিটাকে আমরা বাইরে কল করছি, মানে কি লুপের বাইরে, ফর লুপের বাইরে। এখন যদি আমি রিলোড দিয়ে দেখি ডাটা আসে কিনা, রিলোড দেন, 10 আসে। 10 আসে কেন? কারণ সর্বশেষ যে ভ্যালুটা সেটা কিন্তু ইনিশিয়ালাইজ হচ্ছে এর মধ্যে, এবং সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এইখানটায় সে কিন্তু মানে লোকাল ভেরিয়েবল হিসেবে কাজ করছে, যখন এটা বাইরে থাকে তখন এটাকে বলা হয় ভেরিয়েবল গ্লোবাল। যখন বাইরে কোনো কিছু অ্যাসাইন করা হয় কোনো লুপ বা ইফ এলস কন্ডিশনের বাইরে বা কোনো ফাংশনের বাইরে, তখন বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, ভিতরে দিলে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল লিমিটেশনটা একটা জিনিস বুঝতে পারলেন যে শেষ ভ্যালুটা ইন্টিগ্রেট হচ্ছে, কিন্তু বাইরে যখন দিবে তখন সে স্টোর হয়ে বাইরেই কিন্তু অ্যাসাইন হচ্ছে আগের ভ্যালুগুলো, মানে একটা একটা করে বাইরেই অ্যাসাইন হচ্ছে, এই কারণে বাইরে থেকেই কিন্তু সে প্রিন্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? ভিতরটা ভিতরে কাজ করছে এবং বাইরে থেকেই সে প্রিন্ট হচ্ছে। ওকে, আমরা এখানটা এটাকে রিলোড দিই, তাহলে আমরা ডাটা পাচ্ছি, কিন্তু এখানে সবগুলো যোগ হলো। এখন আমি চাচ্ছি এখানে একটা নামতা করব, নামতা নামতা বের করবো, আমরা নামতা করি না, 2 অক্ষে 2 2 2 4 সেটা করব, বিটা থাকবে এটা থাকবে, নামতা কার গুনবো এটা আমরা এখানটা একটা ভার দিতে পারি, ভার দিয়ে করি বেটার হয়। আমি এখানে বলবো সি ইকুয়াল দিয়ে আমি 5-এর নামতা গুনতে চাই, তাহলে 5 দিলাম। এখন নামতা লেখার মানে স্ট্রাকচারটা কি, যাকে দিয়ে গুনবেন তাকে দিবেন, তারপর স্টার চিহ্ন, 2 1 2 ইকুয়াল দিয়ে 2, তারপর আবার নিচে 2 গুণন 2 ইকুয়াল 2 2 4, এটাই তো হয় নাকি?
এই জিনিসটা তৈরি করার জন্য যাকে দিয়ে গুণ করবে সেটা হচ্ছে 5। কত দূর পর্যন্ত গুণ করবেন? 10। তাহলে ওই 5টা এখানে লিখব, প্লাস চিহ্ন সি। বুঝতে পারছি? এবার যদি আমি রিলোড দেই, সরি, তাহলে কি হচ্ছে 105 হচ্ছে, কারণ কি জানেন, বাইরে কল করেছে এই জন্য। তো এটাকে আমাদের যদি এটা এইভাবে কল না করে আমরা যদি ভিতরে কল করি তাহলে কি হয় দেখেন, একই আউটপুটটা আসতেছে। আচ্ছা, এটাকে সলিউশন বের করতে হবে। ইনার এস্টেমেল, ইনার এস্টেমেল এটাকে আমরা কাট করি, কাট করে এখানটা অ্যাড করি, এটা বাদ, ইভেন এটাও বাদ। বি এর কিন্তু এখানে দরকার হচ্ছে না, বিটা বাদ। তাহলে কি হচ্ছে, সি প্লাস আই কত হবে? রিলোড দেন, 1 মানে 10 আর 5 হবে, কেন বলেন তো? কারণ এই 10 এবং 5 সে যোগ হয়ে গেল, আই এর মানটা কিন্তু সর্বশেষটা নিচ্ছে, তার মানে এখানে ভেরিয়েবলটা কল করতেই হবে বাইরে থেকে। এবার এটাকে আমরা বাইরে কল করব। এই জায়গাটায় যখন এইভাবে রাখবো তখন আপনি যোগফলটা দেখবেন কত আসে, 105 আসে। কেন আসে? যদি আমি এখানে বলি 100, তাহলে কি হবে বলেন তো? যদি আমি এখানে রিলোড দিই তাহলে 5050 ছিল না 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু 5টা অতিরিক্ত অ্যাড হয়েছে। ওয়াই? কারণ এটা বারবার লুপিং হচ্ছে। তো এটা সলিউশনটা কি? এখানটায় প্লাস চিহ্ন দিয়ে যদি আমি ব্রেক দিই তাহলে কি এক লাইনে থাকবে? যোগ হবে আর? মানে এই পোর্শনটা যোগ হওয়ার পরে পরে ব্রেক হবে, তখন কি নতুন লাইন হবে, তখন কি আর যোগ হবে? এবার যদি রিলোড দেন দেখেন নিচে নিচে আসতেছে, মানে যে জিনিসগুলো যোগ হচ্ছিল আর কি সেটাকে ভেঙে ফেললাম। এখন এত বড় লাইন দিব না, আমরা দিব হচ্ছে শুধুমাত্র 10 পর্যন্ত। তাহলে 10 পর্যন্ত যদি লাইন দেই, রিলোড দেন, তাহলে 6 52। 6 কেন? প্রথমে কিন্তু 1 ছিল, 1-এর সাথে কিন্তু 5 যোগ হয়েছে, রাইট? আমি এটা বাদ দিই তাহলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। তো যদি আমি এটাকে রিলোড দিই তাহলে এইভাবে আসতেছে, কিন্তু আমি যদি এটা বাদ দিই তাহলে কি সবগুলো যোগ হয়ে যাবে? ব্রেক কেন কী করে? ব্রেক করে নিউ লাইন তৈরি করে। তো এখন কিন্তু আর নিউ লাইন তৈরি হবে না, সব যোগ হয়ে যাবে। কিন্তু আমি যখন এটা দিব তখন কি করে? নিচের নিচে লাইন তৈরি হয়, এটা তো বুঝতেছেন। এবার এইখানটায় প্লাস চিহ্ন দিয়ে সি দেবো, সামনে কিন্তু বি দিতেই হবে, নাহলে কিন্তু স্টোর হবে না, বিতে স্টোর হবে না। স্টোর না হলে সবগুলো আবার দেখাবে না। যোগ করার আগে এখানে যোগ করবো না, প্লাস চিহ্ন দিয়ে এখানে একটা স্ট্রিং দেবো, তাহলে কি যোগ হবে? দুটো নাম্বারের মাঝখানে যদি স্ট্রিং দেয় সে যোগ হতে পারে? পারে না। এইখানটায় আমি বলবো স্পেস দিয়ে এইভাবে দিয়ে দিই, তাতে কি হচ্ছে, আমি যদি রিলোড দিই আমার এরকম আসবে। তাহলে কি যোগ হচ্ছে? যোগ হচ্ছে না। কিন্তু এরপর এরপর আর একটা কোটেশন দিব ইকুয়াল দেওয়ার জন্য, দিলাম এখানে প্লাস চিহ্ন। তাহলে এবার যদি দেখেন তাহলে কীরকম হচ্ছে, অ্যান্ড এই জায়গাটায় আমরা আই গুণন সি দিতে পারি না? এবার আমি প্লাস চিহ্ন দিই, তাহলে কি হচ্ছে, এইখানটা তো শো করছে এক্স দিয়ে কি বোঝাচ্ছে, গুণ করছে, এটা শো করছে ইকুয়াল দিয়ে আই গুণন সি, আই এর মান কিন্তু বাড়তেই থাকবে, রাইট? এবং সি এর মানটা কিন্তু ফিক্স, তার মানে কি 5-এর নামতা সে গুনছে। এবার যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু এই জিনিসটা আসছে। ওকে, আমি যদি 6-এর নামতা গুনতে চাই তাহলে আপনি এখানে 6 করেন, রিলোড দেন, তাহলে 6-এর নামতা গুণানো হয়ে যাবে। তার মানে কি এটা তো ফিক্স থাকবে, এটা কিন্তু আই এর মানটা, এবং ওই মানের সাথে আবার 6টা গুণ করছি। জাস্ট প্রেজেন্টেশনটা আপনাকে বুঝতে হবে কী করছি। আপনার প্রত্যেকে এটা বানাবেন এখন, এটা তো বানিয়েই ফেলেছেন, শুধুমাত্র এই প্রেজেন্টেশনটা করতে হবে। সো এইখানটায় আমি এগুলো ডিলিট করে দিই, একদম শুরু থেকে বুঝায় দিই। আমরা নর্মালি আমি এটা দিলাম বি, বি তো নাই, তাহলে কি দিব? আই এর মান দেব। তো আই এর মান যখন দেয়া হয়, রিলোড দেন, তাহলে 10 বের হবে। কেন? আই এর মান সর্বশেষটা মান হচ্ছে 10, রাইট? লুপিং তো তাই হচ্ছে। এখানে যদি আমি প্লাস চিহ্ন দিয়ে ব্রেক দিই, এবার আমি যদি রিলোড দিই তাহলে কিন্তু 10ই বের হবে, মানে শেষটা বের হবে। এইখানটা যদি আমি প্লাস চিহ্ন দিই তাহলে আগেরটার সাথে এটা অ্যাড হবে না, রিলোড দেন, অ্যাড হচ্ছে, এবং নিচে নিচে আসছে কেন? কারণ আমি ব্রেক দিয়েছি এই জন্য। তো আমি যদি ব্রেকটা বাদ দিই তাহলে কিন্তু এক লাইনে চলে যাবে। তো আমি ব্রেক দেওয়ার কারণে কিন্তু নিচে নিচে আসছে। ওকে, ফাইন। এখন আমি আই এর মানের যে এটা আমি নিচে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, নিচে দিলাম, মানে ওইটাই কিন্তু মানে প্রিন্ট হবে। এখানে কি প্রিন্ট হচ্ছে না? আচ্ছা, এটা এক লাইনে মনে হয় দিতে হবে, তাহলে প্রিন্ট হবে। ইন্টার দিলে প্রিন্ট হয় না। ও সরি, ভুল তো এখানে করছি, এখানে আমি নিচের দিকে দিই,
তো আমার 1 2 3 4 আসছে, ওকে ফাইন। এখন আমি সামনে 5 দিব, দেওয়ার পর আমি প্লাস দিব, তাহলে কী হবে, 5-এর সাথে ওই আইটা যোগ হয়ে যাবে না, গেছে? কিন্তু আমি এটা না করে এই জায়গাটা একটা প্লাস দিয়ে ভিতরে একটা স্ট্রিং দেবো, স্ট্রিংটার নাম হচ্ছে এক্স, তাহলে 5 গুণন আই বুঝাবে না? এরপর আই এর পর আমি একটা ইকুয়াল চিহ্ন দেবো, যাতে মানুষ বোঝে আমি ক্যালকুলেশন করছি। ইকুয়াল দেবো, স্পেস দিলাম, স্পেস দিলে দেখতে সুন্দর লাগবে। এবার দেখেন তো এটা হচ্ছে না? কিন্তু এইখানটায় যদি ওই আই এবং গুণ 5 করি এবং প্লাস চিহ্ন দেয়, তাহলে ব্রেক তো হবেই, সাথে আই এর সাথে 5টা গুণ হবে না, এবং র্যান্ডম গুণ হতে হতে নিচে নিচে আসবে। সিম্পল। ওকে, এখন এটাকে আমরা মডিফাই করব। মডিফাইটা এখানে আমি বুঝা দিই, ভার দিলাম, এখানে আমি বলবো বি ইকুয়াল দিয়ে আমি বলবো 5, নামতা গুনছি 5-এর, ঠিক আছে? তাহলে এখানে বি দিব, এখানটায় বি দিব, ডান। তার মানে কি একই জিনিস আসবে। এখন আমি যদি এখানে চেঞ্জ করি, 2 জায়গায় চেঞ্জ করতে হবে না, আর অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন আমি যদি এখানে 6 বলি, তাহলে 2 জায়গায় 6 বসে যাবে, রিলোড দেন, হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে আমরা বি ট্যাগ দিয়ে করেছিলাম এবং এটাকে বাইরে রেখেছিলাম, ওটা না করে যদি আপনি প্লাস দেন একই কথা। এখন আপনি যদি এখানটায় বলেন ভার সি ইকুয়াল নাল, মানে এই নালের মধ্যে এই সি এর ভ্যালুর মধ্যে অ্যাসাইন হবে, এইখানটায় এটা না দিয়ে এখানটা আমি বলবো কাট করি, কাট করার পর এটা আমরা বাইরে দিই এবং ইকুয়াল দিয়ে এখানে সিটা প্রিন্ট হবে, এটাকে আমরা এক লাইনে রাখি। তাহলে এখানটায় ওই যে সি দিছি না, সিটা ইউজ করলাম, তাহলে সি এর মধ্যে আবার অ্যাসাইন হবে। এখানে ডিরেক্ট প্রিন্ট হচ্ছিল, ওটা না করে আমরা সি এর মধ্যে আগে স্টোর করছি, ওই সিটাকে প্রিন্ট করা হচ্ছে। তো তাহলে কি হবে, রিলোড দেন, নাল দেখাচ্ছে। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে এটা এইভাবে কল না করে এখানে সি দিতে হয়, নালে কাজ করে না, এইভাবে সি প্লাস দিতে হয়। একটু স্পেস দিলাম, এবার যদি রিলোড দেন একই আউটপুট পাবেন। এক্স্যাক্টলি এই জিনিসটা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। তাহলে আপনারা এটা কপি পেস্ট করেন, মানে টাইপিং করেন, কোড করে ফেলেন। আমরা এখানে জোর বিজোড় সংখ্যা বের করব, এটা তো আমরা করলাম, নামতা করলাম। হ্যাঁ, সবাই পারবেন তো এটা করতে, আই হোপ। করে করে দেখবেন, বারবার করবেন, ডিলিট করবেন করবেন, ডিলিট করবেন করবেন, তাহলে দেখবেন আরও ক্লিয়ার হবে। যত করবেন তত বেশি দেখবেন মানে মাইন্ডে বিভিন্ন জায়গা প্রত্যেকটা না ইকুয়াল যখন লিখবেন মাথার মধ্যে খেলবে কেন লিখতেছেন। আর এগুলো অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, আগের ভিডিওগুলো দেখবেন যদি মিস করেন। কখনও এটা করবেন না। এখন আপনি রিয়ালাইজ করেন না যে কোনো একটা ভিডিও আমি মিস করছি, স্কিপ করছি, ওটা যদি দেখতাম তাহলে আমার কনসেপ্টটা ক্লিয়ার হতো, মনে হয় না এরকম? এই জিনিসটা কিন্তু ইস্যু। তো এটা করবেন না। ধৈর্য ধরে যত কষ্টই হোক, মনের বিরুদ্ধে হলেও দেখবেন, সব তো মনের মধ্যে হয় না, মন যাচাই সব কি করা যায়, মনের বিরুদ্ধেও কিছু করতে হয়, কিন্তু ইন্টারেস্ট ফিল করতে হবে। ইন্টারেস্ট ফিল করার জন্য আপনাকে চিন্তা করতে হবে কেন করবেন, এটা আপনাকে কি দিবে। আপনি যে একটা জিনিস করতেছেন, আপনি কি এমনি এমনি করতেছেন, তো এটা আপনাকে আউটপুটটা কী, একটা রেজাল্ট কী, ফিউচার আপনাকে এটা মানে আপনাকে কী দিবে, আপনার ফিডব্যাকটা কী। সো ফিডব্যাকটা জানতে হবে। যদি আপনি এটা বোঝেন তাহলে আপনাকে আপনাকে ফিল করতে পারেন যে হ্যাঁ এটা আমার। দেখেন আমি কিন্তু জাভাইজকে আমাদের ওয়েবসাইট ডিজাইনে কোনো কাজে আসবে না, সত্যি বলতে। এটা কিন্তু আমার কোনো ওয়েবসাইটে কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে হচ্ছে যে করি। কিন্তু কেন এটা শেখাচ্ছি, আমি কেন শেখাচ্ছি, আমি চাই না আপনারা অল্প কিছু শিখে দৌড়ান। আমি চাই আপনি লং রানে যান, আপনি ভালো কিছু শিখেন এবং নিজেকে এস্টাবলিশ করেন। আপনি 2-1টা জিনিস শিখে ফাইবারে ঢুকলেন, 2 দিন কাজ করলেন, কাজ করে এরপরে কাজ নাই, কেন নাই? কারণ আপনি অ্যাডভান্স লেভেলে কিছু পারেন না, বা ক্লায়েন্ট এমন একটা কাজ দিচ্ছে আপনি এটা বুঝতেছেন এটা বুঝেন না। আমি চাই না আপনি এরকম করেন। আমি চাই আপনি জিনিসগুলো জিরো থেকে শুরু করে ওই লেভেল পর্যন্ত যান যেটাতে আপনাকে কেউ আটকাবে না। অ্যান্ড আমি এটাও ফিল করি আপনি যেন কাজ পেলে আমাকে যেন নক না করেন, আপনি যেন সেলফ কনফিডেন্ট থাকেন, এটা আমি নিজেই করতে পারবো। রনি ভাই যেটা আমার দেখা দিয়েছে, রনি ভাইকে আমার নক করার দরকার কী, রনি ভাইকে আমার ডিস্টার্ব দেওয়ার দরকার কী। হ্যাঁ, কোনো জায়গায় আটকে যান, তখন হয়তো আপনি গুগল করলেন, ইউটিউব ঘাটলেন, আপনার এই যে যারা আপনাদের সার্কেল আছে এখন, এই সার্কেলের মধ্যে ডিসকাশন করলেন, ডিসকাশন যদি সলিউশন না পান তখন আমাকে নক করলেন। এইভাবে কিন্তু আপনি রেসপন্স পাবেন। যেমন কালকে আমাকে একজন নক করেছে, উনি লেভেল 2 সেলার, টপ রেটেড ফ্রিল্যান্সার হতে ধরছে, উনি একটা প্রবলেমে আটকে গেছে, আমাকে কালকে নক করে বলতেছে ভাই আমি এই প্রবলেমে পড়ছি। প্রবলেমে কিন্তু আপনি পড়তেই পারেন। উনি কখন নক করছে বলেন তো, উনি যেই জায়গাটা ঠেকে গেছে উনি আর পারতেছে না, এ পর্যন্ত উনি 200-250টা ওয়েবসাইট বানাইছে ক্লায়েন্টের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, উনিও আটকে যেতেই পারে, তাই না? এরপরে সে নক করছে, কেন নক করছে?
নিশ্চয়ই উনি আটকে গেছে। আপনি যখন ভালো ইনকাম করা শুরু করবেন, আপনার কিন্তু কাউকে নক করতে লজ্জা লাগবে। বুঝতে পারছেন? যেমন আমি হতে পারে আমার একটা প্রবলেম আমি পড়তেই পারি। আমি কি করি? কাউকে নক করি না। নক না করে কার মুখাপেক্ষি হয়ে থাকবো? আমি যদি কাউকে নক করে বলি যে আমার এই প্রবলেমটা সলভ করে দেন, সে কী ভাববে জানেন? আপনি তো মেন্টর মানুষ, আপনি তো সব জানার কথা। বুঝতে পারছেন? এটা হবে না? তো আমি কি করি? আমি কিন্তু প্রবলেম সলভ করে ফেলি। গুগল করে, ইউটিউব ঘেঁটে প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু কি হয়? টাইম লাগে। আমি যদি কাউকে জিজ্ঞেস করে যদি আমার কাছে মনে হয় এই মানুষটা জানে, তাকে আমি নক করলাম, সলিউশনটা পেলাম। তো অল্প সময় লাগবে। কিন্তু আমি যদি গুগল করি, আমার একটু সময় বেশি লাগলেও আমি যা শিখলাম সেটা কিন্তু আমার সারা জীবনের জন্য আমার হয়ে গেল। কিন্তু আমি কাউকে যদি নক করি, তাকে যদি প্রবলেমটা বুঝাতে যাই, প্রবলেম তো বুঝাতে হবে ব্যাপার। প্রবলেম বুঝতে গেলেও আবার টাইম লাগবে। আবার আমি যদি নিজে গুগল করি, কারণ আমি জানি আমার প্রবলেমটা কোথায়, তখন কিন্তু আমার সার্চ দিতে সমস্যা নেই। এই জন্য গুগল কীভাবে করবেন, কীভাবে সার্চ করবে, এটাও জানতে হবে। ওইটা আস্তে আস্তে শিখবো আমরা। এখানটায় এটা করলাম না, এটা ভালোভাবে লক্ষ্য করবেন। এবার আমি কি করব? এই যে সি বাইরে কল করলাম, এটার বেসিসে আমরা কাজ করব, এটা বাদ। এখন আমরা এর ভিতরে ইফ কন্ডিশন অ্যাপ্লাই করব। একটু লক্ষ্য করবেন যে আই এর মানটা কিন্তু র্যান্ডম ইনক্রিজ হচ্ছে না? আই এর মানটাই তো বাড়ে, রাইট? সি বাদ, বি লাগবে না। এখন আমরা নামতা গুনবো না, আমরা অন্য কিছু করবো। এই যে 1 থেকে 10 পর্যন্ত এখানে বাড়বে না, আই এর মানটা ইনক্রিজ হবে। এইখানটা প্রত্যেকবারই যখনই লুপ হবে তখন একটা একটা করে আই এর মানটা ইনক্রিমেন্ট হবে না? যখনই হবে ভিতরে প্রিন্ট না হয় কী হবে? ইফ কন্ডিশন অ্যাপ্লাই হবে, বারবার ইফ কন্ডিশন লুপিং হবে। এইখানটায় আইটাকে মডুলাস দিয়ে ভাগ করব, মডুলাস করব মানে 2 দিয়ে ভাগ করলাম। ইকুয়াল ডাবল ইকুয়াল দিয়ে চেক করব জিরো কিনা। মানে কি? মানে হচ্ছে সে জোর কিনা। তো যদি জোর হয় তাহলে কি প্রিন্ট হবে, নাহলে হবে না। এবার আসেন, এখানটা বলবো সি ইকুয়াল সি প্লাস আই। তাহলে কি হলো? আই এর মানের সাথে আই এর মানটা যে ইনক্রিজ হলো, প্রত্যেকবারই তো আই এর মানটা ইনক্রিজ হবে। একবার 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এবং প্রত্যেকবারই সে মডুলাস ভাগশেষ বের করবে এবং 0 দিয়ে ইকুয়ালিটি করে চেক করে দেখবে। যদি ইকুয়াল মিলে যায় তাহলে কি ট্রু হবে। ট্রু হলে কি হবে? ওই মানটা সি এর সাথে অ্যাড হয়ে যাবে। তারপরে কি সিটা আবার প্রিন্ট হবে এখানে। আর কথা হচ্ছে এখানে আমি প্লাস চিহ্ন দেব, দেওয়ার পর কোটেশন দিব ব্রেক। তাহলে কি হবে? সুপার মানে যোগ হয়ে যাবে না, যোগ না হয় পাশাপাশি অ্যাড হবে যদি ব্রেক দিই। এবার আমি যদি রিলোড দিই তাহলে 2 4 6 8 10 আসলো, কারণ আমি ওটাই করেছি। যে প্রিন্টটা আমি তো প্রিন্ট করছিলাম না, এটা যদি বাদ দেয় তাহলে সবগুলো কি যোগ হয়ে যাবে না? 1 থেকে 10 পর্যন্ত সবগুলো আসলো, মানে সবগুলো আসলো, ব্রেক দিচ্ছি তো এই জন্য যোগ হচ্ছে না। যদি আপনি বাদ দিতেন তাহলে কিন্তু যোগ হয়ে যেত, কিন্তু আমি ব্রেক দেওয়ার কারণে যোগ হতে পারছে না। কিন্তু কন্ডিশনটা আমি দিয়ে দিচ্ছি, তারাই যোগ হবে বা তারাই অ্যাড হবে যারা ইকুয়াল মেনটেন করে। যদি আমি নট ইকুয়াল দিই তাহলে কি বেজোড় সংখ্যা আসবে। রিলোড দেন তাহলে 1 3 5 7 9। আর আপনি যদি ইকুয়াল দেন তার মানে কি জোড় সংখ্যাটা আসবে। এখানটায় আমরা ফর লুপটা যে পেলাম, থ্যাংক ইউ সো মাচ, সবাই এটা করেছেন কষ্ট হলেও। এখন এই যে ফর লুপের যে পার্টটা আমি সিম্পলি জিনিসটা বুঝাই দিই তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে। আমি এটা বাদ দিই, বাদ দেওয়ার পর এইটাকে আমরা ভিতরে নিয়ে আসি। এটা তো বাদ দিব না, মানে একেবারে সিম্পল জিনিসটা বানাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানটা আমাদের ওই যে আইটার মান যে দিচ্ছিলাম এটা আমি দিয়ে দিই। তো এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে ব্রেকটা দিই, তাহলে কি হবে? নিচে নিচে আসবে, দিলাম। এখন আমি যদি রিলোড দিই তাহলে আমার 10 পাচ্ছি। কেন পাচ্ছি? ও আচ্ছা সরি, এখানে তো প্লাস চিহ্ন দিতে হবে, আগেরটা তো রিমুভ হয়ে যায়। রিলোড দিই, তাহলে এইভাবে পেলাম। ওকে ফাইন। সিম্পল করলাম কেন? কারণ আমি এটাকে মডিফাই করব। মডিফাই বলতে লুপ কিন্তু 3 ধরনের, একটা হচ্ছে ফর লুপ যেটা আমরা করলাম এতক্ষণ, একটা হচ্ছে ওয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। বুঝতে পেরেছেন? মানে এই ফর লুপটাকে 3 ভাবে প্রেজেন্ট করা যায়। তবে ওয়াইল লুপটা দিয়েই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনাদের এখানে একজন পাইথন জানে মনে হয় নূর ভাই, তারপর হচ্ছে অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ওয়াইল লুপটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। প্রেজেন্টেশনটা করা ইজি, ওয়াইল লুপটার মানে লুপটা একটু মানে অল্প কোডেই আউটপুটটা জেনারেট করা যায়। ডু ওয়াইল লুপ, ফর লুপ এবং ওয়াইল লুপটা প্রায় সিমিলার, শুধুমাত্র ডেকোরেশনটা আলাদা। ডু ওয়াইল লুপে একটু ডিফারেন্ট হয়, অর্থাৎ প্রিন্ট হয় একবার, অর্থাৎ আগে প্রিন্ট হবে,
এরপরে ওয়াইল চেক করবো, ওয়াইল বলতে কন্ডিশন চেক করে, বুঝতে পারছেন? সো ফর লুপটা বুঝলাম, ফর লুপে লেখার স্টাইলটা এরকম। এবার আসেন ওয়াইল লুপটা বোঝার চেষ্টা করি। ওয়াইল লুপটা যদি লিখি, আমি ওয়াইল লুপ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, সেম লাইক উপরটার মতো, ডান। এই জায়গাটায় ওয়াইলে শুধুমাত্র কন্ডিশন বসে। ফর লুপে দেখেন অনেক কিছু আসছে না, ওয়াইল লুপে শুধুমাত্র কন্ডিশনটা অ্যাড হয়, ডান। দেন ইনিশিয়ালাইজ কোথায় হবে তাহলে? ইনিশিয়ালাইজ আগেই করতে হয়, বুঝতে পারছেন? ইনিশিয়ালাইজ উপরেই করতে হয়। ইনিশিয়ালাইজ কখনো ওয়াইল লুপের ভিতরে করা যায় না। আমি এখানে আই দিলাম, এটাকে ইনিশিয়ালাইজ করলাম, এই জিনিসটাকে কমেন্ট করি। অ্যান্ড এখানে যে ডকুমেন্ট রেডি বলছিলাম, কেন বলছিলাম? কারণ এটা যাতে প্রিন্ট হয়, এটা তো করবই, করলাম। মানে এখানে যে এই জিনিসটা যে আছে না, এটাকে যা ভাঙানো হচ্ছে। প্রথমত ইনিশিয়ালাইজ করা হলো এটা, তারপর আমরা কন্ডিশন চেক করলাম, কন্ডিশন চেক করে কিন্তু প্রিন্ট হয়। সে কি ইনক্রিমেন্ট হয় আগে? না, আগে কি হয়? ইনিশিয়ালাইজ হয়, তারপর কি হয়? কন্ডিশন চেক করে, তারপরে কিন্তু প্রিন্ট হয়, রাইট? এরপরে আবার এখানে যায়, তারপর ইনক্রিমেন্ট হয়। এই জন্য ইনক্রিমেন্টটা প্রথমে প্রিন্ট হওয়ার পরেই কিন্তু হয়। একবার তো প্রিন্ট হয়, তারপর না ইনক্রিমেন্ট হয়। এই জন্য এরপর আপনি নিচের দিকে ইনক্রিমেন্টটা দিয়ে দেবেন, সেমিকোলনে ক্লোজ, বুঝতে পারছেন? তো ওয়াইল ফর লুপের ডিফারেন্সটা কি? ফর লুপটা কীভাবে প্রেজেন্ট করলাম অ্যান্ড ওয়াইল লুপটা কীভাবে প্রেজেন্ট করলাম, দুটার মধ্যে ডিফারেন্স খুব একটা নাই। ইনিশিয়ালাইজটা ভিতরে করা যায় না, এখানে যেরকমটা করা যায় বাইরে করতে হয়। আর এখানটায় কন্ডিশন বসালাম আর এটাকে প্রিন্ট করলাম। ইনিশিয়ালি আমি আবার বুঝাই, ইনিশিয়ালাইজ করার পর যেটা হয়ে গেল, হওয়ার পর কন্ডিশন চেক করে, তারপরে কিন্তু প্রিন্ট করে, এরপর ইনক্রিমেন্ট হয়। এখানেও তাই, ইনিশিয়ালাইজ হলো, কন্ডিশন চেক করলো, প্রিন্ট হলো, এরপর ইনক্রিমেন্ট হলো, আবার কন্ডিশন চেক করবে, আবার প্রিন্ট হবে, আবার ইনক্রিমেন্ট হবে। মানে এখানে লুপিং হবে এইভাবে। তার মানে আমার এটাকে যদি আমি কমেন্ট করি, আমার আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, একই রকম আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা বুঝে গেছেন? কাইন্ডলি এটা এখন করেন। ওকে, এখানে যেটা করবেন, ডু ওয়াইল লুপ যেটা, এই সেম জিনিসটাই প্রথমত হবে ডু, আরে নিচে যায় কেন, তারপরে হবে ওয়াইল। সিস্টেমটা দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ প্রথমত ডু হয়, মানে প্রথমত একবার প্রিন্ট হয়, বুঝতে পারছেন? এরপরে ওয়াইল হয়, এই যে এখানে এটা থাকবে। মানে তারা দেখেন প্রথমত কন্ডিশন চেক করে, চেক করে আই এর মানটা প্রিন্ট করে। আই এর মানটা ইনিশিয়ালি কী থাকে? 1 থাকে। যদি 1ই থাকে, কন্ডিশন দেওয়ার দরকার আছে? সে তো এমনিতেই প্রিন্ট হচ্ছে, তাই কি না? কন্ডিশন চেক করলো কি না করলো কি, প্রিন্ট করলে সমস্যা? এরপরে ইনক্রিমেন্ট হবে, তার মানে কি 2 হলো, এরপরে সে কন্ডিশন চেক করবে। একই জিনিস, যার প্রেজেন্টেশন ভিন্ন। তবে ডু ওয়াইল লুপটা খুব একটা ইউজ করা হয় না, সর্বোচ্চ ইউজ করা হয় ওয়াইল লুপ, এবং কিছু কিছু ক্ষেত্রে ফর লুপ ইউজ করা হয়। আর একটা লুপ আছে, নাম হচ্ছে ফর ইচ, ওইটা আমরা দেখবো হচ্ছে পিএইচপি, মানে আমরা যখন থিম ডেভেলপমেন্ট করবো তখন আমি ওই টুকটাক এই জিনিসগুলো দেখাবো। এগুলো কিন্তু তখন আবার ফিরে আসবে, একই জিনিস ফিরে আসবে, কিন্তু সিনটেক্স আলাদা হবে। মানে আমরা এই যে এই জায়গাটা এরকম হবে না, তখন হবে $সাইন সামথিং কিছু একটা এরকম, মানে পিএইচপি কোডে। তখন কিন্তু অল্প কোডে কাজ হয়ে যাবে, লিখতে বেশিক্ষণ লাগে না। এই একই জিনিস জাস্ট প্র্যাকটিস করবেন, এই সেম জিনিসটা প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করবেন, এটা করবেন, আগে এটা করবেন, তারপর এটা করবেন, তারপর এটা করবেন। আর ভিতরে যে আমরা ইফ এলস কন্ডিশন দিয়েছিলাম সেটা আপনি করতে পারবেন আপনার ইচ্ছে মতো। অফ